জনাব সালাউদ্দিন আহমেদের উদ্দেশ্যে একটা কথা বলি। জনাব সালাউদ্দিন আহমেদ এক এক সময় এক এক দিকে যায়, তার মধ্যে অনেক জ্ঞানের সম্ভার দেখলো, এই জ্ঞানের কোনো ভারসাম্য দেখি না। একবার বলে অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবে, আরেকবার বলে গণভোট অসাংবিধানিক, আরেকবার বলে তারা জুলাইয়ের পক্ষে আছে, হ্যাঁ ভোটের পক্ষে আছে, আরেকবার বলে গণভোট অবৈধ। আমরা জনাব সালাউদ্দিন আহমেদকে বলতে চাই, জনাব সালাউদ্দিন আহমেদ, যেই জুলাই সনদ, যেই আদেশের ফলে গণভোট হয়েছে, ওই আদেশের ফলে নির্বাচন হয়েছে, এক মায়ের দুই যমজ সন্তান, এই নির্বাচন যদি বৈধ হয়, আপনার সরকার যদি বৈধ হয়, তাহলে আমার এই গণভোট বৈধ হইতে হবে। মনে রাখবেন, আমার এই গণভোট যদি অবৈধ হয়, এই গণভোট যদি অসাংবিধানিক হয়, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ, প্রধানমন্ত্রী অবৈধ, বিএনপি সরকার অবৈধ। আমরা শুধু আপনাদেরকে একটা জিনিস বলি, এনসিপির এমপিরা জবাবদিহিতা শুরু করেছে। হাসনাত আব্দুল্লাহ প্রত্যেকটা টাকার হিসাব দেয়, যেই ফেসবুক পেজে, তার নামও জবাবদিহিতা। বিএনপিরও তো 212 জন এমপি আছে, একজনেরও আমরা এখন পর্যন্ত 1 টাকার হিসাব পাই নাই। আমরা শুনি টাকাগুলো নাকি আগে এমপির বাসায় তার নিজেদের নেতা কর্মীদের মধ্যে ভাগ বাটোয়ারা হয়। আমরা শুনি ওই রাস্তার একটা কাজ শুরু হওয়ার আগে যে ঠিকাদার কাজ নিয়েছে, তাকে নাকি একটা পার্সেন্টেজ বিএনপি নেতাদেরকে দিয়ে আসতে হয়। মনে রাখবেন ভাইরা, 10 বছরের রাস্তাটা যদি 1 বছরে নষ্ট হয়, 9 বছর কিন্তু প্রত্যেকেই ভুক্তভোগী হওয়া লাগবে। বিএনপির লোক ছাড় পাবে না, জামাতও ছাড় পাবে না, এনসিপিও ছাড় পাবে না। এই জন্য 5-10টা কালপ্রিটের জন্য লক্ষ লক্ষ মানুষের স্বার্থকে নষ্ট হইতে দিয়েন না। আপনাদের কাছে পরিশেষে শুধু এইটুকু অনুরোধটা করে যাই, প্রত্যেকটা অফিস আদালত, সরকারি কর্মকর্তা কর্মচারীরা আছে, আমরা কয়েকজন সরকারি অফিসারের সাথে কথা বলেছি, তারা বলে, ভাই আপনারা তো শুধু আমাদেরকে ধরেন, কিন্তু 9টা থেকে 5টা পর্যন্ত যে অফিস, 8 ঘন্টা অফিসের জায়গায় যদি 16 ঘন্টা অফিস করি, বিএনপি নেতাদের তদবির শেষ হয় না। আপনাদেরকে অফিসগুলোকে মুক্ত করতে হবে। মনে রাখবেন, প্রত্যেকটা জায়গা যদি ছেড়ে দেন, যদি মনে করেন তারা বড় নেতা হয়ে গেছে, ক্ষমতায় আছে, তাদের সাথে পারবো না, তাহলে তারা আরেকটা স্বৈরাচার হয়ে উঠবে। এই ধোবাউড়াতে নতুন করে আরেকটা লুটপাট শুরু হয়েছে, এটা হচ্ছে বালু লুটপাট শুরু হয়েছে না? আমরা বিএনপি কে দেখলাম তারা একটা মেগা প্রজেক্ট শুরু করেছে, সেটা হচ্ছে খাল খনন মেগা প্রজেক্ট। এই খাল খনন শুরু করতে গিয়ে তারা শ্রমিকের টাকা খাওয়া শুরু করেছে, খালের মাটি খাওয়া শুরু করেছে, খালের বালু খাওয়া শুরু করেছে, এখন শুধু খালটা খাওয়া বাকি আছে। আমরা বিএনপি কে স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগের সময়ে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছিল। আপনারা যদি ওই একই পথে হাঁটেন, আগামীতে আপনাদের পরিণতি আওয়ামী লীগের চেয়ে খারাপ হবে। কারণটা হচ্ছে, এই যে প্রজন্ম, এই প্রজন্ম এই অভ্যুত্থানের পরে এমন অনেক কিছু করে নাই, কারণ তারা সিদ্ধান্ত ঠিক মতো নিতে পারে নাই কোন সময়ে কোনটা করা দরকার ছিল। কারণ এর আগে আমাদের তো এই অভিজ্ঞতা ছিল না। কিন্তু মনে রাখবেন, আপনাদের বিরুদ্ধে যদি প্রজন্ম নামে, তাহলে আপনারা কেউ গদিতে বসে থাকতে পারবেন না। ভারতের বিজেপি বলতো যে ভারতের বিজেপির কোন মন্ত্রী নাকি কোনোদিন পদত্যাগ করে না, অথচ ককরোচ জনতা পার্টি শিক্ষার্থীদের আন্দোলনে মোদির মতো একজন ওই দেশের প্রধানমন্ত্রী রাত 2টার দিকে লাইভে আসতে বাধ্য হয়। এই হচ্ছে তরুণ প্রজন্মের শক্তি। আজকে শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছে, আমরা আমাদের শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনারা হাসিনার চেয়ে বেশি আসন পান নাই, হাসিনার চেয়ে বেশি শক্তিশালী না, মোদির চেয়ে বেশি শক্তিশালী না, আপনারা আর মানুষের উপরে জুলুম করেন না। মানুষের উপরে জুলুম করে আগামীতে কেউ টিকে থাকতে পারবে না। আজকে যখন আমাদের এখানে প্রোগ্রামে আসছিল, আমাদের অনেক ভাইকে বাধা দেওয়া হয়েছে, অনেক ভাইকে হুমকি দেওয়া হয়েছে, অনেক ভাইকে বলা হয়েছে সার্জিস নাসির তো চলে যাবে, তারপরে কিভাবে এলাকায় থাকো দেখে নিব। আপনাদেরকে বলি, আওয়ামী লীগ আপনাদের চেয়ে শক্তিশালী ছিল, আওয়ামী লীগ আজকে নাই। আপনারা যদি নিজেদেরকে তার চেয়ে বড় মনে করেন, আপনাদের অবস্থা ফেরানোর চেয়েও খারাপ হবে। শেখ হাসিনার মতো ফেরাউন নমরুদরাও টিকে নাই,
তার চেয়ে বড় কেউ হইলেও টিকবে না ইনশাআল্লাহ। আমরা প্রশাসনের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমরা দেখেছি 14, 18, 24-এর নির্বাচনে ডিসি, এসপি, ওসি, ইউএনওদেরকে ব্যবহার করে রাতের নির্বাচন হয়েছে, ভোট চুরির নির্বাচন হয়েছে, ডামি নির্বাচন হয়েছে। ওই ডিসি, ইউএনওরা ভাবতো আওয়ামী লীগ তো ক্ষমতায় থেকে যাবে, তারা একদিন সচিব হবে। এসপিরা স্বপ্ন দেখতো তারা একদিন ডিআইজি হবে, আইজিপি হবে। আজকে হাসিনা নাই, ওই ডিসি, এসপি একটারও চাকরি নাই। এই জন্য প্রশাসনের ভাইদের অনুরোধ করব, দয়া করে দলের দালাল হবেন না, ক্ষমতার দাস হবেন না। আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ নাই। বিএনপি আজকে আছে, বিএনপি না থাকতে পারে, কিন্তু এই জনগণ সব সময় থাকবে। আপনারা জনগণের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমরা শুধু আপনাদেরকে আরেকটা অনুরোধ করি, আমাদের মিডিয়া, সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া, আপনারা যা দেখেন, যা শুনেন সবকিছু সত্য না। প্রত্যেকটা মিডিয়ার পিছনে কোনো ব্যক্তি আছে, গোষ্ঠী আছে, দল আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, তারা তাদের উদ্দেশ্যকে সার্ভ করে। আপনি কোনোদিন যেই মিডিয়াটা, যেই হাউসের, ওই মিডিয়াকে কোনোদিন দেখবেন না ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটা কথা বলে। বিবেক বোধ দিয়ে চিন্তা করতে হবে। অনেক বড় মিডিয়া দেখবেন, নাম শুনলে মনে হয় ফেরেশতা, কিন্তু ওই মিডিয়াকে যে ব্যবসায়ী প্রতিষ্ঠান ফান্ডিং করে, ওই ব্যবসায়ী প্রতিষ্ঠান যত বড় লুটপাট করুক, ওই মিডিয়া কোনোদিন তাদের বিরুদ্ধে কথা বলে না। এই জন্য আপনাদেরকে প্রত্যেকটা মিডিয়ার উদ্দেশ্য, কে কি পারপাস সার্ভ করে, কোন দলের এজেন্ট, এগুলোকে যাচাই বাছাই করতে হবে। আপনাদের প্রত্যেকের বিবেক বোধকে, সোশ্যাল মিডিয়া আইডি গুলোকে এক একটা মিডিয়া হয়ে উঠতে হবে। মনে রাখবেন, আমরা যদি সত্যটাকে সত্য বলার স্পর্ধা না রাখি, যদি ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সাহসটা করি, তাহলে জুলাই অভ্যুত্থানে 1400 জীবন দিয়েছে, এরপর আমাদের ভাই হাদি জীবন দিয়েছে, আরো জীবনের পর জীবন যাবে, বাংলাদেশ ঠিক পথে যাবে না। এই জন্য আমাদের নিজেদেরকে আমাদের দায়িত্বটা পালন করতে হবে। এই নেত্রকোনায় সীমান্ত আছে, মনে রাখবেন, আমার ওই সীমান্ত যদি সুরক্ষিত না থাকে, বিজিবির ভাইদের পাশে যদি আমরা না দাঁড়াই, তাহলে এই বাংলাদেশ সুরক্ষিত থাকবে না। সীমান্ত যদি সুরক্ষিত না থাকে, সীমান্তে যদি হত্যা হয়, পুশিন যদি বন্ধ না হয়, মনে রাখবেন, যেদিন আমার সীমান্ত অনিরাপদ হবে, সেদিন আমার ঘরও অনিরাপদ হবে। আমাদের ঘরকে নিরাপদ রাখতে হবে।